নমস্কার, রাত ৮টা মানে আপনার সামনে ঠোঁট কাটা, আপনার ভাষা আপনার কথা বলতে। দেখুন, চমক ছিল প্রার্থীদের নাম ঘোষণায়, বড় চমক ছিল তৃণমূলের। র্যাম্পে হেঁটে হেঁটে প্রার্থী পরিচয় হয়েছে। আর সেদিনের পর থেকে চমক দিয়েই চলেছেন প্রার্থী হতে না পারা তৃণমূলীরা। প্রথম নাম অর্জুন সিং। শকড হয়ে দলই বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিলেন। দলটা বদলে ফেললেন রাতারাতি। তবে কোন দলে গেছেন শুধু নিজে স্পষ্ট করে সেই বাক্যটা বলেননি। নিজেই বলেছেন, আজ না হলে খুব জোর কাল স্পষ্ট হয়ে যাবে কোথায় রয়েছেন অর্জুন সিং। আর মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো বলেই দিয়েছেন অর্জুন এখনো বিজেপিরই। বাকি অঙ্কটা আপনি কষে নিন। মাঝে সায়ন্তিকা অভিমানী হলেন, সুনীল মণ্ডল মিষ্টি মিষ্টি করে ঠুকে দিলেন দলের মাথাদের। ছেড়ে দিন দলের অতি অনুগত ডাক্তার শান্তনু সেন, শেষে তিনিও বলে ফেললেন টিকিট না পাওয়ার যন্ত্রণার কথা। দল করা একজন অনুগত সৈনিক হিসেবে হয়তো রাতে শুয়ে কেঁদেছি, বিছানা ভিজিয়েছি, হয়তো বুকের ভিতরটা উথাল পাথাল হয়েছে, হয়তো অত্যন্ত কষ্ট লেগেছে। ভালো কাজ করে যদি আপনি যেটা আশা করবেন সেটা না হয়, সেটা তো কষ্ট হবেই। একেবারেই আশা ছিল যে বাঁকুড়া থেকেই প্রার্থী হব, কিন্তু দল নিশ্চয়ই সেই ডিসিশন নিয়েছে তখন কিছু ভেবে নিয়েছে। ইউসুফ পাঠানের এগেনস্টে ভোট করব, অধীর চৌধুরীর এগেনস্টে ভোট করব, নির্মল সাহার এগেনস্টে ভোট করব। কি আপনি ভাবছেন তৃণমূল এটাকে কিভাবে নিচ্ছে? দেখুন, যতটুকু সামনে দেখতে পাচ্ছি, এইসব কান্নাকাটি অভিমানকে পাত্তা না দেওয়ার ভাব প্রকাশ্যে বোঝাচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতারা। তাতে কি ভিতরের কথা বাইরে আসা আটকানো যাচ্ছে? কাউকে ত্যাগ করে কাউকে বিজেপির বলে ঘরের অশান্তিতে লাগাম দেওয়া যাচ্ছে? শাক দিয়ে কি মাছ ঢাকা যাচ্ছে? পাত্তা না দিলেও তৃণমূল কি সত্যি ভাবছে না? কেন তড়ি ঘড়ি উত্তরবঙ্গের মিছিল, পদযাত্রা কাটছাট করে ফিরে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়? একটা স্যাড নিউজ পেয়েছিলাম আজ সকালবেলায় শিলিগুড়িতে, যার জন্য আমি মিছিল ক্যান্সেল করে এখানে চলে এসেছিলাম। একটা স্যাড নিউজ পেয়েছিলাম আজ সকালবেলায় শিলিগুড়িতে, যার জন্য আমি মিছিল ক্যান্সেল করে এখানে চলে এসেছিলাম। শিলিগুড়িতে পদযাত্রা বাতিলের খবর আমাদের কাছে এসেছে গতকাল সন্ধে। মুখ্যমন্ত্রী যে ব্যাখ্যা দিলেন তাতে কি আর রাজনীতি থামে? রাজনীতি তো চক্রব্যূহ দেখছে। এই চক্রব্যূহ ভেদ করা কঠিন হবে না তো? বাবা ছিলেন বিধবা বিবাহের প্রবর্তক, ছেলেও বিয়ে করেছিলেন এক বিধবাকে। তবু মৃত্যুর 16 বছর আগে লেখা উইলে ছেলেকে ত্যায্য পুত্র ঘোষণা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উইলের শেষ ধারায় লিখেছিলেন, আমার পুত্র বলিয়া পরিচিত নারায়ণ বন্দ্যোপাধ্যায় যার পর নাই যথেচ্ছাচারী ও কুপথগামী, এজন্য ও অন্য গুরুতর কারণবশত আমি তাহার সংস্রব ও সম্পর্ক ত্যাগ করিয়াছি। আর আজ মমতা বন্দ্যোপাধ্যায় ভাই বাবুনকে ত্যায্য ঘোষণা করায় বিদ্যাসাগরের কথাটা মনে পড়ে গেল। আমাদের প্রায় 32 জন মেম্বার আছে পরিবারে। আমাদের কেউ কিন্তু এরকম নয়। এটাতে সবাই খুব ক্ষুব্ধ এবং আমি সরাসরি বলছি, বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলে। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর থেকে ছেদ হয়ে গেল। স্বপন বন্দ্যোপাধ্যায় বললে অনেকেরই চিনতে অসুবিধা হবে, কিন্তু বাবুন শুনলে সবাই এক ডাকে চিনে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত মুখ। তাকেই ত্যায্য ঘোষণা করে দিলেন তৃণমূল সুপ্রিমো। গতকাল থেকে হঠাৎ খবর ছড়ায় বাবুন নাকি বিজেপিতে যোগ দিচ্ছেন। বাবুন নিজেই সেই জল্পনায় জল দিলেন। তবে বিদ্রোহে নয়,
বলে দেন হাওড়ায় তিনি নির্দল প্রার্থী হিসেবে লড়বেন। প্রসূন ব্যানার্জির মতো ক্যান্ডিডেট দেওয়া এটা 19 সাল থেকেও মানা হয়েছিল। 19 সালের পর থেকে চেয়েছিলাম যাতে ওই ক্যান্ডিডেট না হয়, যে কেউ হোক। হাওড়াতে অনেক ভালো ভালো মানুষ আছে, এই মানুষটা অ্যাকচুয়ালি একটা ক্যান্ডিডেট হয়, তার জনসংযোগবিহীন সংসদ, এরম ক্যান্ডিডেট না হওয়া আমার মনে হয় পার্টির পক্ষে ভালো। তাহলে কি তুমি হাওড়াতে নির্দলের হয়ে নির্দল হয়ে দাঁড়াবার জন্য আমার ইচ্ছা প্রকাশ আছে। তাও আমি ইচ্ছা প্রকাশ করার আগে একবার দিদির সঙ্গে আলোচনা করে নেব। দিদি আমাকে যে আদেশ দেবে সেই আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। আগেই বলেছিলাম যে বাবুন ব্যানার্জি হাওড়াতে প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করছেন এবং বহু জায়গায় হাওড়াতে তার পোস্টার লাগানো হয়েছিল। এ তো পরিবার সর্বস্ব পার্টি। আমাদের দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জি। প্রসূন ব্যানার্জি একজন অর্জুন অ্যাওয়ার্ডি, মনে রাখতে হবে। প্রসূন ব্যানার্জি দাঁড়ান শৈলেন মান্না থেকে শুরু করে মোহনবাগান, এই জায়গাটা হচ্ছে হাওড়া। প্রসূন ব্যানার্জিকে জেতানোর দায়িত্ব আরো বেশি আমাদের বেড়ে গেল। শুধুই কি হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করায় ক্ষুব্ধ বাবুন, নাকি মনে অন্য কোনো স্বাদ হচ্ছিল? আমার তো একটা মনে করছিল যে ঠিক আছে কোথাও পাবো। আশ্বাস দিয়েছে বহুদিন আগে, 19 সালেও আশ্বাস দিয়েছিল, 21 সালেও আশ্বাস দিয়েছিল, আর 24 সালেও আশ্বাসের জায়গা তৈরি হয়েছে। কি বলবো, আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই, এমএলএ ইলেকশন টিকিট চাই, তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। চারিদিকে মেরে খাওয়ার প্রতিযোগিতার মধ্যে শুধু দিদি একা ভোগ করবে কেন, শুধু খোকাবাবু ভোগ করবে কেন, আমরাই বাকি কম যাই, তাই তার পরিবারের মধ্যে এই প্রতিযোগিতা লাগাটা স্বাভাবিক। আমরা ময়দানের লোক, খেলা তো হবে, পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলি। 84 থেকে দিদি, তো আমি একটা জায়গায় বিশ্বাসী যে আমার জীবনে কোনো লোভ নেই, আমার জীবনে শুধু একটাই লোভ, সোজাটা সোজা বলি আর ব্যাকাটা ব্যাকা বলি। আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। গৃহযুদ্ধ যেমন তৃণমূলের দলে, তেমন গৃহযুদ্ধ বাড়িতেও। সব এক ভাইপো পাবে আর সব একজন দুইয়ের পাবে, বাকিরা পাবে না। 35টা প্লটের ভাগ কি সমান সমান হবে না? শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে, অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে। আমার বলা উচিত নয়, আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে ওর বয়স ছিল 2.5 বছর, আমি 45 টাকা পেতাম, দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি। তো দিদি আমার ভগবান, দিদি আমার সবকিছু। মা বাবা নেই, দিদি আমার মা বাবা। আর যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন, আমি আপনাদের বলি তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়। তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না, কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না। অনেক সময় বুক ফাটে তো বুক ফাটে না। যত পরিবারতান্ত্রিক দল আছে সেই পরিবারতান্ত্রিক দলগুলো পরিবারের লোকেদেরকে দেখতে দেখতেই আস্তে আস্তে খতম হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমি পরিবারতন্ত্র করি না, একটা জলজান্ত উদাহরণ দিয়ে দিলাম। বড় দিদি যা কিছু বলবে বলতেই পারে ভাইকে, আমার এটা নিয়ে কোনো অভিমান নেই। হয়তো বলেছে, ভুল করলে দিদি বকবে তো, কিন্তু সম্পর্ক ছেদের কথা বলছে। ও তো ছেড়ে দিন না, এসব অনেক কিছু হয়। ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, এসব নিয়ে কোনো ব্যাপার নেই। আমি এটা নিয়ে অভিযোগ মনে করি না। এবং এটাও বলছে হাওড়াতে প্রসূন ব্যানার্জি দাঁড়াচ্ছে, এটা নিয়ে দল ঠিক করে। যা কিছু হোক, আমি দিদির বাইরে নেই। কেউটে কিংবা গোখুরো নয়, ও সাপনে হাতেলে ভয় পাশনে ছেলে, ভয় পাশনে ছেলে। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ছেলে নারায়ণ বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত অনুশোচনা ভরা চিঠি লেখায় ত্যায্যপুত্র করার অবস্থান থেকে সরে আসেন বিদ্যাসাগর। বাবুন বন্দ্যোপাধ্যায় তো ডিগবাজি খেয়ে ফেলেছেন, নরম হয়ে গেছেন। এরপর অবস্থান বদলে ফেলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্য বাবুন যে তেমন ফ্যাক্টর নন সেটা ভালোই জানেন তৃণমূল সুপ্রিমো। আজ স্পষ্ট বুঝিয়ে দিলেন ব্যারাকপুরের অর্জুন সিংকে নিয়েও আর ভাবছেন না তৃণমূল। ব্রিগেডে জনগর্জন সভাতেও ছিলেন অর্জুন, প্রার্থী না করার পরেই বেঁকে বসেন। না না,
আমার কিছু বলেন, ও তো এখনো বিজেপির এমপি। উনি খুব ভালো বলেছেন, বিজেপি সাংসদ। বিজেপি সাংসদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ওনার মঞ্চে বসেছিল, এটা আমার জন্য খুব ভালো। ও কিন্তু বিজেপির এমপিশিপ ছাড়েনি, এটা মাথায় রাখবেন। ওনার মঞ্চে আমাকে নিমন্ত্রণ করে ডাকা হলো বিজেপি সাংসদ হিসাবে, এটা আমার জন্য খুব ভালো। ও এখনো বিজেপির এমপি আছে, বিজেপির টিকিটে ইলেক্টেডে আছে। বিজেপি সাংসদ হয়ে ওনার মঞ্চে আমি বসেছিলাম, এটা আমার জন্য একটা আলাদা গ্রহণযোগ্যতা। সুতরাং এটা ওর স্বাধীনতা, ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে, আমরা পলিটিক্যালি লড়াই করব। আমাদের প্রার্থী ব্যারাকপুরে পার্থ ভৌমিক, যে আমাদের ইরিগেশন মিনিস্টার ছিল, খুব ভালো ছেলে। দিদির কাছে ভালো ছেলে হতে পারেন, কিন্তু এলাকা মানুষ ওনাকে কত ভালো মানে সেটা তো সময় বলবে। আর এই পার্থভূমিকে সিন্ডিকেটটা শেষ করতে হবে। এখানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, এখানে মানুষ এদেরকে দিতে দিতে আর পাচ্ছে না দেওয়া এই সিন্ডিকেটকে। এখানে ব্যারাকপুরে লড়াইটা হবে পার্থভূমিক ভার্সেস অর্জুন সিং। বন্ধু অর্জুন সিংয়ের প্রতি আমার শুভেচ্ছা আছে। আমার ধারণাও যে কাজটাই করবে অনেক ভেবেচিন্তে করবে। এখন তৃণমূল তো তার লাইন একটা, দিদির লাইন ইউজ অ্যান্ড থ্রো। দিদি জানে ব্যবহার করো, ব্যবহার করার পর নিক্ষেপ করো। সেই ইউজ অ্যান্ড থ্রো পলিসির যিনি নেত্রী, তার মনে হয়েছে অর্জুন সিংয়ের দ্বারা যে কাজটা পাওয়া সম্ভব ছিল সেটা সমাপ্তি ঘটেছে, এখন অর্জুন সিংকে ভোগে দাও। আগে যিনি তৃণমূল ছিলেন, অন্যরা বিজেপি ছিল, আজকে সেই তৃণমূল তিনি আবার বিজেপি হয়েছেন, বাকিরা আবার তৃণমূল হয়েছে। কখন কে তৃণমূল কখন কে বিজেপি অঙ্ক কষেও আপনি বার করতে পারবেন না। মুখ্যমন্ত্রী সবাই যারা বসে থাকেন, বাঁদিকে যাদের দেখেন, ডান দিকে যাদের দেখেন, পরের দিন দেখেন তার অর্ধেক নেই। তো অর্জুন সিং বেচারি কি করবে? অর্জুন বলছেন ব্যারাকপুরের লড়াই পার্থ ভৌমিক বনাম অর্জুন সিং এর সরাসরি লড়াই, হেড অন। কিন্তু কোন দলের টিকিটে লড়বেন অর্জুন? ব্যারাকপুর স্টেশনে পোস্টার থেকে অর্জুনের কথা, সব কিছুতেই ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। এটা পার্থ লাগে যে বিজেপি থাকলে কোনোদিন লাল রঙের পোস্টার লাগায় না। বিজেপি পোস্টার আমি জানি তো। তৃণমূলের এইসব কর্মকাণ্ড মধ্যে নেই। তৃণমূলের ক্যান্ডিডেটকে কিভাবে জিতানো হবে, কি পদ্ধতিতে নির্বাচন হবে সেটা নিয়ে চিন্তা। এবং এখন একটা যেটা দেখা যায়, দলের মধ্যেই একটা বিরোধী সংখ্যা বেশি থাকে প্রত্যেক দলের ভিতরে। অফিসের কোনো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, মাথার উপরে রয়েছে নরেন্দ্র মোদীর ছবি। যে ভুল আমি করেছি আমি তো ক্ষমা প্রার্থী বিজেপি কাছে আর এখানকার মানুষ কাছে, ব্যারাকপুরের মানুষ কাছে। কেন আমি 21-এ পোস্টপোল ভায়োলেন্স থেকে মানুষকে বাঁচাবার জন্যে একটা পদক্ষেপ নিয়েছিলাম। কোনো বিজেপি কর্মী বলতে পারবে না কি তার কোনো ক্ষতি হতে দিয়েছে। 24-এ তো এখন তো 400 পার আছে না। স্পষ্ট ইঙ্গিত তিনি দিয়ে দিয়েছেন, বিজেপিতেই পা রাখছেন অর্জুন সিং। ও এখনো বিজেপির এমপি আছে, বিজেপির টিকিটে ইলেক্টেডে আছে। এতদিন তো সেই অর্জুনকে পাশে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অর্জুন কখন আপন কখন পর হচ্ছে তো আমরা বুঝতে পারছি না। ও এখনো বিজেপির এমপি আছে, বিজেপির টিকিটে ইলেক্টেডে আছে। এই কথাটাকে আমি স্যালুট জানাচ্ছি। আমি বিজেপি সাংসদ ছিলাম, বিজেপিরই সাংসদ হয়তো আগামী দিন হতে পারে। একেবারে তৃণমূলের ছাটপাল, তাদের নিয়ে তৈরি হওয়া একটা দল, তার নাম বিজেপি। তৃণমূল লুট করবে, লুটের ভাগাভাগি করবে, যে ভাগ ঠিকমতো পাবে সে তৃণমূল, যে ভাগ কম পাবে সে বিজেপি, অথবা ভাইস ভার্সা। তৃণমূল এবং বিজেপি এই দুটোই আরএসএসের দু হাতে খেলছে, এবং দুটোই রাজনীতির দলের চাইতে বেশি হচ্ছে তোলাবাজদের দল, লুঠেরাদের দল। অর্জুনের কথাটা শুনলেন, পার্থ ভৌমিকের সিন্ডিকেটকে ভাঙতে হবে। যদি সমস্ত ইঙ্গিতকে সত্যি করে সত্যি পার্থ বনাম অর্জুনের লড়াই হয় ব্যারাকপুরে, কি চরম লড়াই হবে? সাধারণ ভোট যুদ্ধ হবে নাকি ব্যাটল গ্রাউন্ডের নাম হবে ব্যারাকপুর? পুলিশ, প্রশাসন, কমিশন সবাইকে বাড়তি সতর্ক থাকতে হবে। যে ব্যারাকপুর সারা বছর অশান্তির জন্য খবরের শিরোনামে থাকে, ভোটে কি হবে সেই ব্যারাকপুরের? ভেবে ঠোঁট কাটা শিহরিত নিশ্চয়ই আপনিও। বাড়তি আবেদন থাকলো প্রশাসনের কাছে ব্যারাকপুর নিয়ে। এবার প্রার্থী তালিকা ঘোষণার পর মন খারাপ, অভিমান, রাগ, ক্ষোভ যাদের যাদের, বাকিদের কথায় আসছি। দেখুন, এই শব্দগুলো খুব চেনা। অভিমান, ক্ষোভ। তৃণমূলের সাধারণ সম্পাদিকা
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রাগে ব্রিগেড থেকে হন হন করে বেরিয়ে গিয়েছিলেন। হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক, এখনো নির্দল প্রার্থী হিসেবে লড়ার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। বলছেন তৃণমূলের প্রার্থীকে হারাবেন প্রকাশ্যে। অর্জুন সিং এর কথা তো বললামই, অনিবার্য দল বদলের মুখে। কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ বোধ হয় তৃণমূলের পরিচিত মুখ, অতি অনুগত সৈনিক ডাক্তার শান্তনু সেনের অভিমানের কথা বাইরে বলে ফেলা। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক বলেই পরিচিত শান্তনু সেনকে এবার আর রাজ্যসভায় পাঠায়নি তৃণমূল। শান্তনু সেন সুপ্রিমো এবং 2 নম্বর তৃণমূলের দুজনেরই কাছের, দুজনেরই গুড বুকে থাকা নাম। লোকসভাতেও প্রার্থী করল না এর পরেও তৃণমূল। শান্তনু রাতে বালিশ ভিজিয়ে কেঁদেছেন, শুনিয়েছি শুরুতেই। কিন্তু দলের 2 শীর্ষ নেতার কাছের মানুষ তার অভিমানের কথা এভাবে প্রকাশ্যে বলবেন, বলে ফেলবেন। তৃণমূলের অল ইজ ওয়েল। লোকসভার টিকিট দেওয়া হবে অনেকেই মনে করেছিল, এবং বলে দিচ্ছি দমদম আসনেই। কোথাও কি খারাপ লাগছে? অভিমান কাজ করছে? রাজ্যসভায় বিগত 6 বছর আমি অন্তত দায়িত্ব নিয়ে বলতে পারি, এবং আপনি যদি পরিসংখ্যান দেখেন আপনি দেখবেন আমার পার্টিসিপেশন, আমার পারফরমেন্স কোনো অংশে কম ছিল না। তারপর যে কোনো কারণে দল আমাকে রিনমিনেট করতে পারেনি। 10ই মার্চ ব্রিগেডে প্রার্থী ঘোষণা হলো, সেখানে আমি কোনো কারণে দল করতে পারলো না। নিশ্চিত করে ভালো কাজ করে যদি আপনি যেটা আশা করবেন সেটা না হয়, সেটা তো কষ্ট হবেই। কষ্ট নিশ্চয়ই হয়েছে, কষ্ট নিশ্চয়ই আছে। হয়তো রাতে শুয়ে কেঁদেছি, বিছানা ভিজিয়েছি, হয়তো বুকের ভিতরটা উথাল পাথাল হয়েছে, হয়তো অত্যন্ত কষ্ট লেগেছে। কিন্তু আমি কখনো জ্ঞানত এরকম কোনো কথা বলবো না বা এরকম কোনো কাজ করব না যাতে এক মুহূর্তের জন্য আমার দল বিব্রত হয় বা বিরোধীরা অক্সিজেন পায়। ওনার বিরুদ্ধে এমনি লোকজনের অনেক ক্ষোভ, সেই জন্য হয়তো পার্টি ওনাকে টিকিট দেয়নি। আমি শান্তনু সেনকে একটা অপ্রিয় প্রশ্ন করতে চাই, যে যারা প্রার্থী হয়েছে তাদের তুলনায় শান্তনু সেন কি খারাপ ছিল? আমি আবার বলবো দলীয় সিদ্ধান্ত, আমি দলের অনুগত সৈনিক। দলকে অনেক পার্সপেক্টিভ ভেবে প্রার্থী তালিকা তৈরি করতে হয়। 42টা তো মাত্র আসন, সব দিক বিচার করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শীর্ষ নেতৃত্বকে 42 জনকেই বাঁচতে হবে। তার মানে এই নয় যে বাকিদের অসম্মান করা হচ্ছে। কারুর কোনো মন খারাপ হলেও হতে পারে, হয়তো কেউ প্রকাশ করেছেন, কিন্তু তার মানে কোনো গেল রব ভাবার কোনো কারণ নেই। রাজ্যসভায় হয়নি, লোকসভায় হয়নি, তবে আগামী দিন নিশ্চয়ই হবে, কারণ তার বিশ্বাস রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, তার বিশ্বাস রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। দুজনের ওপরেই বিশ্বাস শান্তনু সেনের, আবার শান্তনুতে এই দুজনেরও বিশ্বাস। তারপরেও বালিশ ভিজে যাচ্ছে, শুনছেন শীর্ষ নেতারা। সায়ন্তিকা তো বলেই দিয়েছেন, এক বিধানসভায় পারেননি তো কি হয়েছে, অনুগত সৈনিক, খাটিয়ে পরিশ্রমী। তিনি 7টা বিধানসভা মিলিয়ে কাজ করতে চেয়েছিলেন। হুমায়ুন কবির অনেকদিন ধরেই বেসুরো বাজছেন, কিন্তু হুমায়ুনও বলছেন তিনি তৃণমূলের প্রার্থীকে হারাবেন। শুনুন। আমি একেবারেই আশা ছিল যে বাঁকুড়া থেকেই প্রার্থী হব, কিন্তু দল নিশ্চয়ই সেই ডিসিশন নিয়েছে তখন কিছু ভেবে নিয়েছে। অ্যান্ড অবশ্যই আমাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল কখনো ফেরাননি, তো নিশ্চয়ই আশা করব যে এইবারেও তারা আমাকে ফেরাবেন না। নিশ্চয়ই কিছু ভেবে তারা এই চিন্তা ভাবনা করেই ডিসিশন নিয়েছেন। কিন্তু অবশ্যই একটু তো খারাপ লাগবেই, কারণ আজকে দলের সাথে সাথে আমরা চাইবো যে আমাদের নিজেদেরও একটা পলিটিক্যাল গ্রোথ হোক, এবং আমরা যেখানে 2 বছর আগে ছিলাম, 3 বছর আগে ছিলাম, সেখান থেকে এগোই। আমি ইউসুফ পাঠানের এগেনস্টে ভোট করব, অধীর চৌধুরীর এগেনস্টে ভোট করব, নির্মল সাহার এগেনস্টে ভোট করব। আপনি কি তাহলে কোথাও আবার কি বিজেপিতে যোগদান করতে চলেছেন? কোনো পার্টিতে যাব না, আমি নিজেই পার্টি খুলব, আমি নিজেই সেই পার্টির হয়ে কন্টেস্ট করব, এটা বলে দিলাম আপনাকে। তাহলে চক্রব্যূহ বাড়ছে, নতুন কোনো নাম আসে কিনা আবার রাত পোহালে অপেক্ষা ছাড়া তো উপায় নেই। তবে বিক্ষোভ যাদের মনে, ক্ষোভ যাদের মনে, অভিমানী যারা, তারা যেমন একে একে মুখ খুলছেন, তেমনি তৃণমূলের পুরনো ট্র্যাডিশন সমানে চলছে। রাজা আসে যায়, রাজা বদলায়।
নীল জামা গায়ে লাল জামা গায়ে, এই রাজা আসে ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। কবি কি সত্যই না বলে গেছেন। এ সত্য আজও অস্বীকার করে কার সাধ্যি? বীরভূমে চলুন, কেষ্ট নেই কিন্তু কেষ্টবাণী লাল মাটির পথে পথে ঘুরছে। বাড়িতে গিয়ে গিয়ে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে এই মাটিতে। যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি বাড়ি থেকে বেরোতে দেবো না, ভেঙে দেবো, পারলে কিছু করে নেবেন, সাবধান। বিজেপি কর্মীরা ভেবে নেয় যে আমরা আচমকায় কোনো লোককে মারবো, তাহলে আমার চেয়ে ভয়ঙ্কর কেউ হবে না, তাহলে ওরা গ্রামেই থাকতে পারবে না, গ্রাম ছাড়া করে দেবো। মানুষকে জল দেবো, নকুলদানা দেবো, সব দেবো। কর্মীরা কি জন্য? ওদের জন্য নকুলদানা থাকবে। খেলা হবে, বাড়িতেও খেলা হবে, চারজনা মিলেও খেলা হবে, বাড়িতে গিয়ে গিয়ে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতেই খেলা হবে। এবার শোনাবো আর এক বাণী, শুধু কণ্ঠস্বরটা আলাদা। শুনুন। 10,000 লিড কিন্তু আমি বুঝে নেবো, ভোটের আগের দিন আমি বলবো কিভাবে ভোট হবে, সেটা আপনাদেরকে নিয়ে আর একবার আলাপ আলোচনা সেরে নেবো। কি হুবহু অনুব্রত মণ্ডলের স্টাইলে কাজল শেখের হুঙ্কার না? শুধু কঙ্কালী তলা থেকে 10,000 ভোটের লিডের নির্দেশ। কি করে ভোট করতে হবে সেটাও বলে দেবেন ভোটের আগের দিন। তাহলে সেই ট্রেডিশন সমানে চলিতেছে। উনি ভোটের আগের দিন বুঝুন, পরের দিন বুঝুন, ওনার কোয়ালিটি কি মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বুঝিয়ে দিয়েছে। লোকসভা কমিটি সেই কমিটি থেকে বাদ দিয়ে দিয়েছে। ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কার্যকর্মে কার্যকর্তাদের ওপর নজর রেখেছে। যদি কোনো কার্যকর্তার গায়ে এইভাবে হাত পড়ে বা যদি কোনো ভোটার ভোট দিতে না যেতে পারে, তার ব্যবস্থা কিন্তু আগাম থেকেই নেওয়া হয়ে গেছে। এই অঞ্চল 10,000 থেকে বেশি ভোটের লিড আমাকে দিয়েছিল, সেই লিডটাকে ধরে রাখতে হবে। এই ভোটটা বা দাওয়া কি দিচ্ছেন? অবশ্যই থাকতেই পারে, সেটা সেদিনই বলবো। আজকে তো বলে দিলাম, আজকে বলছি সেদিন বলবো। ভোটের আগের দিন আসবো, এসে আমার কর্মীরা কতটা স্ট্রং হয়েছে, তারা কীভাবে ভোট করবে, রণকৌশল কী হবে, যেভাবে আমাদের অভিভাবক আমাদের বোঝাতে, সেভাবে আমরা। দেখুন, কাজল একটা সাফাই দিলেন বটে, কিন্তু মোদ্দা সত্যিটা কি? কেষ্ট কোনো ব্যক্তির নাম নয়, কেষ্ট তৃণমূলী কালচারের নাম। বীরের ভূমে সে সংস্কৃতি এড়ায় কার সাধ্য? এ কথা কি আমি আপনি আমাদের কারোর জানতে বাকি রয়েছে? কাজল শেখ জেলায় কেষ্টর বিরুদ্ধ গোষ্ঠীর বলেই পরিচিত। দুজনের সম্পর্ক অহিনকুল, তাতেও কেষ্টর ভাবধারা এড়াতে পারছেন না কাজল। তৃণমূল ভোটকে বলে খেলা হবে। খেলা দেখাচ্ছেন নাকি দলের বাহুবলীরা? একটা ছবি দেখাই, সেন্ট্রাল ফোর্সের ছবি। ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়ে গিয়েছে। সেন্ট্রাল বাহিনী কেন এসেছে এত তাড়াতাড়ি? আদৌ কোনো নিয়ম আছে কিনা, আনা যায় কিনা, বিস্তর প্রশ্ন উঠেছে। ভোট ঘোষণাই হয়নি এখনো, টহল দিচ্ছে শহরে জেলায় সেন্ট্রাল ফোর্স। এরপরও ভোট করাবেন কাজলরা? এরপরও কমিশন দায়িত্ব নিতে পারবে তো? পুলিশ প্রশাসন কি করবে? অপেক্ষায় রইলাম বীরভূমে হিংসাহীন একটা ভোট দেখার জন্য। এজেন্সি রাজ্যের হোক কেন্দ্রের হোক, পারবে তো বীরভূমের কেষ্ট কালচারকে নস্যাৎ করে একটা সুস্থ রক্তপাতহীন ভোট করাতে? এই যে ছবিটা দেখছেন না, মাঝে মাঝেই আড়াল থেকে কেষ্টর মুখ, এবং সেখানে হাসি রয়েছে চওড়া। আসলে তিহারে বসে যদি এই খবর কেষ্টর কানে যায় যে তিনি যে সংস্কৃতির জন্ম দিয়ে এসেছেন বীরভূমে, সেই সংস্কৃতি তার অবর্তমানেও, তার অনুপস্থিতিতেও ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে,
খুশি হবেন তো? নিশ্চয়ই হবেন। তবে সত্যি অপেক্ষায় রইলাম বীরভূমে একটা হিংসাহীন ভোট দেখার জন্য। অন্তত একবার তো হোক।